আপন লোক আপনই হয়, পর কখনো আপন হতে পারে না। নিজের ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করতে নেই। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজ আমি আপনাদের শ্রুতি এবং তার শাশুড়ির একটা অসাধারণ গল্প শোনাবো। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। শ্রুতি হাই স্কুলের টিচার। শ্রুতির পর রিপনও হাই স্কুলের টিচার। শ্রুতি আর রিপনের বিয়েটা বা ভালোবাসা করেই সম্পন্ন হয়েছিল। দুজনেই সরকারি চাকরি করে। একটা সরকারি চাকরি পাওয়ার জন্য কিন্তু দুজনেই প্রচুর পরিশ্রম করেছিল। তারপর দুজনেই যখন চাকরি পেয়ে গেছিল, দুজনেই খুব খুশি ছিল। চাকরি পাওয়ার পর দুজনেই বিয়ে করে নেয়। শ্রুতির স্কুলটা তার শ্বশুরবাড়ি থেকে ঘন্টা খানেকের দূরে হলেও রিপনের স্কুলটা কিন্তু নিজের বাড়ি থেকে বেশ অনেক ঘন্টার দূরে ছিল। প্রায় ঘন্টা চারেকের পথ শেষ করে রিপনকে তার স্কুলে পৌঁছাতে হতো, যেটা প্রতিদিন যাতায়াত করে স্কুল করাটা অসম্ভব ছিল রিপনের কাছে। ফলে রিপন তার স্কুলের কাছাকাছি একটা ভাড়া ঘর করে সেখানে থাকতে শুরু করে এবং সেখান থেকে সে স্কুলে যাতায়াত করে। আর বাড়িতে, অর্থাৎ শ্রুতির শ্বশুর বাড়িতে, শ্রুতি তার বিধবা শাশুড়িকে নিয়ে একা থাকত। রিপনের বৃদ্ধা মা আবার শ্রুতির এই প্রতিদিন চাকরিতে বেরিয়ে যাওয়াটা পছন্দ করতেন না। তিনি ভালো মতোই জানতেন যে শ্রুতি চাকরিটা কখনোই ছাড়বে না, কারণ বিয়ের আগে তারা দুজনেই চাকরিটা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছে। সেই কারণেই তিনি সরাসরি কিছু বলতে না পারলেও নিজের ব্যবহারে এবং লোকের কাছে তার বদনাম করতে করতে রিপনের মা সবসময় বুঝিয়ে দিতেন যে তিনি শ্রুতির এই চাকরিটার প্রতি কতটা অসুখী। বাড়িতে শ্রুতি আর ওর শাশুড়ি টাকা ছাড়া আর কেউ না থাকায় ঘরে বাইরে সমস্ত কিন্তু দেখাশোনার ক্ষেত্রে শ্রুতি নিজের হাতে একাই করত। অর্থাৎ বাজার হাট করা, দোকানপাট করা, ঘরের কাজবাজ সামলানো, রান্নাবান্না করা, সময় মতো শাশুড়িকে ঔষধ দেওয়া, নিজের টিফিন গোছানো, ঘর গোছানো, সবটাই শ্রুতি নিজের হাতেই করত। ঘরে কাজের লোক রেখে কাজ করানোটা বা অহেতুক টাকা খরচা করাটা শ্রুতি ঠিক পছন্দ করত না। শ্রুতি খুবই সংসারী মেয়ে ছিল, যার ফলে সে কাজের লোক পর্যন্ত রাখত না। আর তাছাড়া কাজের লোকের কাজ তার পছন্দ হতো না। খুবই সংসারী এবং পরিপাটি ছিল শ্রুতি, কিন্তু তা সত্ত্বেও না জানি কেন তার শাশুড়ি কোনো মতেই মন গলত না শ্রুতির প্রতি। আর এইদিকে শ্রুতি এবং রিপনের মাঝে তাদের ভালোবাসার বন্ডিংটা খুবই স্ট্রং ছিল। তারা একে অপরকে বুঝতো। তারা নিজেদেরকে দেওয়ার জন্য সময় দিনে একবার হলেও বের করত, যে সময়টাতে 30 মিনিটের জন্য হলেও তারা সারা দিনের কথা একে অপরকে আদান প্রদান করত। রিপন যখন স্কুলের থেকে বেশ কিছুদিন ছুটি পেত, তখন সে মাঝে মধ্যেই নিজের বাড়িতে আসত। আর তা না হলে শ্রুতি কখনো কখনো ছুটি পেলে রিপনের কাছে চলে যেত। এইভাবেই তাদের জীবন কাটছিল বেশ ভালোভাবেই। এক রবিবারের ঘটনা। শ্রুতির কাছে রবিবারের বাজার যেমন সারা সপ্তাহের বাজার, মাছ, মাংস, সমস্ত রকমের রেশন সব কিছুই রবিবারে করতে হয়। শাশুড়ির জন্য ফলমূল, প্রয়োজনীয় ওষুধপত্র, মুদির দোকানের সমস্ত কিছু কিনে কেটে রাখাটা শ্রুতির কাছে একটা বড় দায়িত্ব ছিল। অনেক ভোর উঠে শ্রুতি সেদিন বাজারে চলে গিয়েছিল। সকাল 9টা নাগাদ বাজারঘাট, দোকানপাট সমস্ত কিছু সেরে ক্লান্ত হয়ে প্রায় 2-3 ব্যাগ বোঝা বয়ে নিয়ে আসার পর নিজের বাড়ির সদর দরজার সামনে আসতেই শ্রুতি শুনতে পেল তাদের বাড়ির দোতলায় দাঁড়িয়ে তার শাশুড়ি ফুল গাছের টবগুলিতে জল দিতে দিতে বলছেন তাদের বাড়ির লাগোয়া পাশের বাড়ির নতুন বিবাহিত রাহুলের স্ত্রীকে। সেই বউটি তখন সূর্যদেবকে উদ্দেশ্য করে জল ঢালতেছিল। তাকে দেখে শ্রুতির শাশুড়ি বলছেন, এই যে আমাদের লক্ষ্মী বৌমা, ভোর উঠে ঘরের বাসি কাজ ছেড়ে স্নান করে কেমন পুজো দেওয়া হয়ে গেল। আর আমাদেরটাকে দেখো, সকাল থেকেই তার পাত্তা নেই। সেই সূর্য ওঠার আগেই বুড়ে উঠে ড্যাং ড্যাং করে বাজারে ছুটে গেছে।
বেটা ছেলেদের মতো বাজার করতে। তোমার মতো একটা লক্ষ্মীমন্ত মেয়ে আমার সংসারে গোছানোর জন্য প্রয়োজন ছিল। শ্রুতি আর চোখে একবার পাশে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা রাহুলের সদ্য বিবাহিত স্ত্রীর দিকে তাকিয়ে দেখে নতুন বউ স্বাভাবিকভাবে নিজের প্রশংসা শুনে লজ্জা পাচ্ছিল এবং আনন্দে গদগদ হয়ে উঠছিল। তার চোখে মুখে ফুটে উঠেছে সেই আনন্দের দাগ। এটা দেখে শ্রুতি নিজে মনে মনে মুখ টিপে ধরে বাড়ির সদর দরজার দিকে পা বাড়ালো। কয়েক বছর আগেও শ্রুতি এই ধরনের কথাবার্তা শুনে নিজে মনে মনে অনেক কষ্ট পেত। সে অনেক মানসিক যন্ত্রণায় ভুগত এবং তার মনে ভীষণ রাগও হতো। কিন্তু এখন সে আর এগুলোর কোনোটাই করে না। এখন এই সব কিছু তার অভ্যাস হয়ে গেছে। একবার শাশুড়ির সাথে নিজের মামাতো দেওরের বিয়েতে গিয়েছিল শ্রুতি। রিপন অবশ্য সেই সময় স্কুল থেকে ছুটি পায়নি। অনেক চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু তাও সে ছুটিটা পেয়ে ওঠেনি। সেইবার শ্রুতি শুনেছিল তার শাশুড়ি মাসতুতো দেওরের বিয়েতে গিয়ে তার যাকে বলছেন, তোমরা দুই কর্তা গিন্নি কি সুন্দর হাতে হাত রেখে কাজ করে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছ, দেখো, দেখলেও যেন চোখটা জুড়িয়ে যায়। আর আমার বৌমা আমার ছেলেটাকে একটু বেঁধে রাখতেও পারলো না। বাড়িতে এত বড় বিয়ে উপলক্ষেও সে ছুটি পেল না। এই কথাটা শুনে সেইবার শ্রুতি বড্ড অবাক হয়েছিল। রিপন আর শ্রুতির মধ্যে বোঝাপড়ার কোনো খামতি ছিল না। তাদের বোঝাপড়া, ভালোবাসা সব কিছুই অপুরন্ত ছিল। কিন্তু তা সত্ত্বেও এই ছোট্ট ব্যাপারটাতে বেঁধে রাখার ব্যাপারটা কোথা থেকে যে আসলো, এটা শ্রুতির বোধগম্য হলো না সেদিন। আরেকবার পিসি শাশুড়ির শ্রাদ্ধের অনুষ্ঠানে গিয়েছিল শ্রুতি ও তার শাশুড়ি। সেখানে গিয়ে শ্রুতির শাশুড়ি পিসি শাশুড়ির ছোট বৌমার চিবুক ধরে চুমুকে বলেছিলেন, কত লক্ষ্মী মেয়ে, কত সুন্দর প্রণাম করলো বড়দের সকলকে। তুমি খুব সুন্দর রান্না করো শুনেছি, খুব সুন্দর সুন্দর রান্না করে খাওয়াও বাড়ির মানুষদের, এটাও শুনেছি। তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস পেলে বলেছিলেন, আমার ভাগ্যে তো শুধু হাতে ভাত ছাড়া আর কিছুই জুটল না। ভগবান আর কিছুই দিলেন না আমার ভাগ্যে। প্রচণ্ড পরিমাণে অপমান বোধ করে শ্রুতি সেইবার প্রতিবাদ করেছিল এক ঘর লোকের সামনে। সে নিজের আত্মসম্মান রক্ষার্থে বলেছিল, ঘরের যাবতীয় কাজকর্ম সামলে, রান্না বান্না, টিফিন সমস্ত কিছু করে, আপনার জন্য ওষুধপত্র গুছিয়ে, আপনার চিন্তা, আপনার দূরে থাকা ছেলের চিন্তা এবং নিজের স্কুলের চিন্তা ভাবনা করেও স্কুলে বেরোনোর সময় কিন্তু আপনার টিফিন রেডি করে দুপুরে খাওয়ার টেবিলে ঢাকনা দিয়ে রেখে যেতে ভুলি না। সময় মতো কিন্তু আপনাকে ওষুধগুলো দিয়ে যাই। কখনো হয়তো নিজের টিফিনটাকে গুছিয়ে নিয়ে যেতে ভুলে যাই, কিন্তু সুন্দর করে আপনার খাওয়ার জন্য ফলগুলো কেটে সাজিয়ে রেখে যাই। এইগুলো করতে আমি কোনোদিনও বলি না। নিয়ম করে আপনার চেক আপ করাতেও কিন্তু বলি না। তা সত্ত্বেও রোজ 2 বার গোটা করে প্রণাম করাটা আপনার চোখে লাগলো। এদিন অবশ্য শাশুড়ির বাড়ির আত্মীয়রা শ্রুতির শাশুড়ির কথার বিন্দুমাত্র প্রতিবাদ না করে মন দিয়ে শুনছিল এবং শ্রুতিকে ধমক দিয়ে চুপ করে দিয়েছিলেন। শ্রুতিও চুপ করে গিয়েছিল সবার সামনে। সবার সামনে সেদিন তার শাশুড়ি বড্ড ভালো মানুষ সেজেছিলেন। তারপর থেকে শ্রুতি এইসব কোনো কিছুরও রিয়েক্ট করতো না আর, কারণ সে বুঝে গিয়েছিল যে এতে লাভ তো কিছু হয় না, বরং এতে রিপনের সাথে তার সম্পর্কের অবনতি ঘটে। বিনা কারণে তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় এবং শ্রুতির প্রচণ্ড পরিমাণে মানসিক চাপ বৃদ্ধি পায়। এইসবের বেশ কয়েক মাস পরে একদিন শ্রুতি নিজের ক্লাস 8-এর একটা ইম্পর্টেন্ট ক্লাস করাচ্ছিল। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে সেই দিন ক্লাসে সব স্টুডেন্টদের নোটস দেওয়ার ছিল। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তার শাশুড়ি ফোন করেছিলেন, যদিও বা ক্লাসে ফোন ধরার নিয়ম নেই, সেহেতু শ্রুতি ক্লাস থেকে বেরিয়ে এসে কোনো মতে শাশুড়ির ফোনটা ধরল। বয়স্ক মানুষ ফোন করেছে, কোনো বিপদ আপদ হতে পারে এই ভেবে। ফোনের অপর প্রান্ত থেকে শ্রুতির শাশুড়ি বলে উঠলেন, শ্রুতি, আমার প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছে, আমি আর থাকতে পারছি না, তুমি তাড়াতাড়ি এসো, কি করব বুঝতে পারছি না, মাথা ঘুরাচ্ছে, বমি পাচ্ছে, তুমি তাড়াতাড়ি এসো।
এই কথাটা শুনে শ্রুতির বুকটা ধড়াস করে উঠেছিল, কারণ ট্রেনে করে তার বাড়ি যেতে এখনো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। ব্যস্ত হয়ে গিয়ে শ্রুতি তার শাশুড়িকে বলল, মা, আমার ট্রেন এখনো তো দেরি আছে, তা না হলেও বাড়ি যেতে আমার প্রায় এখনো 1-1.5 ঘন্টা লাগবে। আপনি একটা কাজ করুন, পাশের বাড়ির রাহুলের বউকে একবার ডেকে পাঠান না। আপনার ঘরে জানালাটা দিয়ে ডাকলেই তো ওদের ঘরের জানলা থেকে শোনা যায়। কোনো রকম একটু ডেকে পাঠান, আমি তার মধ্যে চলে আসার চেষ্টা করব। আর আমি ওকে ফোন করে বলে দিচ্ছি কোথায় কি ঔষধ রাখা আছে আর আপনাকে কিভাবে দিতে হবে। দেরি না করে তাড়াতাড়ি রাহুলের বউকে ডেকে পাঠান একটু। আর চিন্তা করবেন না, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসছি। আর যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করবেন। এই বলে ফোনটা রেখে শ্রুতি সেদিন তড়িঘড়ি করে স্কুল থেকে বেরিয়ে প্রায় ঘন্টাখানেকের মধ্যে বাড়ি এসে পৌঁছেছিল। কিভাবে সে এত তাড়াতাড়ি ফিরেছিল সেটা সে নিজেও জানে না। সে শুধুমাত্র জানতো যে যে করে হোক তাকে বাড়ি ফিরতেই হবে। তার অসুস্থ শাশুড়ি একা বাড়িতে পড়ে রয়েছেন। বাড়িতে এসে দরজা খুলে সে দেখে তার শাশুড়ি নিজের ঘরে শুয়ে ব্যথায় রীতিমতো কাতরাচ্ছেন। বিছানার চাদর, জামা কাপড় সমস্ত কিছু নোংরা করে ফেলেছেন। শ্রুতি তাড়াতাড়ি করে সমস্ত কিছু ধোয়া পাকলা করে শাশুড়িকে ভালো শাড়ি পরিয়ে ঔষধ দিয়ে শুয়ে দিল বিছানায়। তারপর নিজে স্নান করে আসলো। সন্ধ্যের দিকে যখন শাশুড়ির শরীরটা একটু ঠিক হলো, তখন শ্রুতি শাশুড়িকে জিজ্ঞাসা করে বলল, মা, আপনাকে তো বলেছিলাম পাশের বাড়ির রাহুলের বউকে কিছুক্ষণের জন্য ডাকতে, আপনি ডাকেননি কেন? আমিও তো ওকে প্রায় 20 থেকে 25 বার ফোন করেছিলাম, কি জানি কেন ও ফোন ধরল না। আপনি তো একবার ডাকতে পারতেন। এই কথা শুনে শাশুড়ি ধীরে ধীরে বললেন, ডেকেছিলাম রে মা, কিছুতেই আসলো না। ওই বউ আবার বলল, আপনার যদি এখন ভালো মন্দ কিছু হয়ে যায় কে দায় নেবে? আমি এখানকার হাসপাতাল, ওষুধের দোকান কোনো কিছুই চিনি না। আমি একা মেয়ে মানুষ, কি করবো বলুন তো? আপনি বরং চুপচাপ বাড়িতে শুয়ে থাকেন, আপনার বৌমা একটু পরেই চলে আসবে। এই কথাটা শুনে শ্রুতি বুঝতে পারল যে রাহুলের বউ কেন এতবার ফোন করার পরেও ফোন রিসিভ করেনি। তখন শ্রুতি একটু মুচকি হেসে তার শাশুড়িকে বলল, দেখেছেন তো মা, এই জন্য বলে নিজের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করতে নেই। ভালো হোক মন্দ হোক সে তো আপনাকে 2 বেলা খেতে দিচ্ছে, আপনার দেখাশোনা করছে। পরের বউ তো সেটা করছে না। সেই জন্য ভালো ব্যবহার পেতে গেলে ভালো ব্যবহার করতে জানতে হয়। বন্ধুরা, কাছের মানুষকে বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণের 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, কারো কাছ থেকে ভালোবাসা পেতে হলে তাকে যথাযথ ভালোবাসা দিতে জানতে হয়। দ্বিতীয়ত, নিজের মানুষগুলি নিজেরই হয় আর পরই হয়। তৃতীয়ত, কোনো মানুষ যদি সঠিক হয়ে থাকে তাহলে সময় একদিন তাকে ঠিক বিচার পাইয়ে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের? ভিডিওটি ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিয়ে ভরিয়ে দিবেন। আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।